ইন্ট্রো মিউজিক। ইরান আর ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের পর একটা প্রশ্ন কিন্তু এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। বছরের পর বছর ধরে যে ডিটারেন্স বা প্রতিরোধ ব্যবস্থাটা দুনিয়াকে বড় কোনো যুদ্ধ থেকে বাঁচিয়ে রেখেছিল, সেটা কি এখন ভেঙে পড়ছে? চলুন এই ব্যাপারটারই একটু ব্যবচ্ছেদ করা যাক। তো সবার আগে চলুন দেখি এই যে সংঘাতটা হলো, এটাকে বিশেষজ্ঞরা ঠিক কোন চোখে দেখছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা কিন্তু বলছেন ইরান আর ইসরায়েলের মধ্যে যা হচ্ছে তা আসলে ডিটারেন্স ব্রেকডাউনের একটা জ্বলজ্বন্ত উদাহরণ। মানে সোজা কথায় বলতে গেলে সেই যে একটা ভয় দেখিয়ে একজন আরেকজনকে বড় ধরনের হামলা থেকে থামিয়ে রাখত, সে ভয়টাই যেন আর কাজ করছে না। কিন্তু এই যে আমরা বারবার বলছি ডিটারেন্স ডিটারেন্স, এই জিনিসটা আসলে কি? এর গোড়াটা যদি আমরা ধরতে পারি তাহলেই কিন্তু আজকের এই পরিস্থিতিটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদম সহজ ভাষায় যদি বলি, ডিটারেন্স হলো এমন একটা কৌশল যেখানে আপনি কাউকে সরাসরি আক্রমণ করছেন না, কিন্তু আক্রমণের ভয় দেখাচ্ছেন। এমন ভয় দেখাচ্ছেন যে সে পাল্টা আক্রমণের কথা ভাবতেও সাহস করবে না। মানে আসল অস্ত্রটা কিন্তু বোমা বা মিসাইল না, আসল অস্ত্রটা হলো প্রতিশোধের ভয়। তো এই তত্ত্বের ভেতরে খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আছে, যাকে বলে ফার্স্ট স্ট্রাইক ক্যাপাবিলিটি। নাম শুনেই বোঝা যাচ্ছে, তাই না? এর মানে হলো এমনভাবে প্রথম হামলাটা করা যাতে শত্রু একেবারে পঙ্গু হয়ে যায়, সে যেন পাল্টা হামলা করার সুযোগটাই আর না পায়। আর ঠিক এখানেই খেলার মোড় ঘুরিয়ে দেয় আরেকটা জিনিস, সেটা হলো সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। মানে ধরুন আপনার ওপর একটা বিশাল হামলা হলো, অনেক কিছু ধ্বংস হয়ে গেল, তারপরেও আপনার হাতে এতটা শক্তি আছে যে আপনিও একটা ভয়ঙ্কর পাল্টা হামলা করতে পারবেন। আর এই ক্ষমতাটাই হলো ডিটারেন্সের আসল ভিত্তি। কারণ প্রতিপক্ষ যখন জানবে যে হামলা করে পার পাওয়া যাবে না, উল্টো নিজেদেরও ভয়ঙ্কর ক্ষতি হবে, তখন তারা আর প্রথম হামলা করার ঝুঁকিটা নিতেই চাইবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ফার্স্ট স্ট্রাইক আর সেকেন্ড স্ট্রাইক দুটো কিন্তু মুদ্রার এপিঠ ওপিঠ। একটার লক্ষ্য হল হামলা করে যুদ্ধ জিতে যাওয়া, আর অন্যটার লক্ষ্য হল এমন ভয় তৈরি করা যাতে যুদ্ধটা শুরুই না হতে পারে। এই যে ভয়, এই ভয়টাই কিন্তু এতদিন ধরে একটা স্থিতিশীলতা বজায় রেখেছিল। আচ্ছা, এই যে ডিটারেন্স বা প্রতিরোধের কথা আমরা বলছি, এটা কিন্তু শূন্যে কাজ করে না। এটা আসলে আন্তর্জাতিক রাজনীতির আরও বড় একটা খেলার অংশ। আর সেই খেলাটার নাম হল ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য। মানে ব্যাপারটা একটা দাড়িপাল্লার মতো, বুঝলেন? যখন দুই দিকেই ওজন সমান থাকে তখন সবকিছু স্থিতিশীল থাকে। ডিটারেন্সও ঠিক তখনই সবচেয়ে ভালো কাজ করে যখন বিভিন্ন দেশ বা জোটের শক্তি কাছাকাছি থাকে। যেই মুহূর্তে একদিকের পাল্লা ভারী হয়ে যায়, মানে কোনো এক পক্ষ অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, তখনই কিন্তু ভারসাম্যটা নষ্ট হয়। আর ভারসাম্য নষ্ট হওয়া মানেই সংঘাতের ঝুঁকি বেড়ে যাওয়া। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে এর অনেক উদাহরণ দেখতে পাব। যেমন ধরুন, স্নায়ুযুদ্ধের সময় একদিকে ছিল ন্যাটো, আরেকদিকে ওয়ারশো প্যাক্ট। এই দুইটা বিশাল জোট আসলে দুই পরাশক্তির মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে রেখেছিল। আর আজকের দিনেও কিন্তু একই জিনিস হচ্ছে, শুধু নামগুলো বদলে গেছে। এখন আমরা কোয়াড বা অকিউসের মতো জোটের কথা শুনি। এদেরও মূল কাজ কিন্তু একই, ইন্ডো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য ধরে রাখা। মানে উদ্দেশ্য একটাই, জোট বেঁধে প্রতিপক্ষকে দেখানো যে আমরাও কিন্তু কম শক্তিশালী নই। তবে ক্ষমতার ভারসাম্য মানেই কিন্তু শুধু সামরিক জোট না, এর আরও অনেক দিক আছে। যেমন দুটি বড় দেশের মাঝে একটা ছোট বাফার দেশ থাকা, যাতে তারা সরাসরি সংঘাতে জড়াতে না পারে। আবার ধরুন আরসিইপির মতো বড়সড় অর্থনৈতিক জোট তৈরি করা হয় প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার জন্য। আর সবশেষে যেটা আছে সেটাকে বলা যায় ব্যালেন্স অফ টেরর, মানে পারমাণবিক অস্ত্র। যখন দুই পক্ষের কাছেই পারমাণবিক অস্ত্র থাকে, তখন তারা জানে যে যুদ্ধ মানে দুই পক্ষেরই ধ্বংস। এই ভয়টাই একটা অদ্ভুত স্থিতিশীলতা তৈরি করে। তো এত সব তত্ত্ব আর ব্যবস্থার কথা তো আমরা জানলাম, কিন্তু তাহলে মূল প্রশ্নটাতে ফিরে আসা যাক। এত কিছু থাকার পরেও ইরান ইসরায়েল সংঘাতের বেলায় এই ডিটারেন্স বা প্রতিরোধ ব্যবস্থাটা কাজ করল না কেন? কোথায় গলতটা ছিল? এর উত্তরটা লুকিয়ে আছে খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্টের মধ্যে। এটাকে বলা হয় অ্যাসিমেট্রিক ডিটারেন্স বা অপ্রতিসম প্রতিরোধ।
অ্যাসিমেট্রিক মানে হলো যার সমান না, মানে যখন লড়াইটা হয় দুইটা অসম শক্তির মধ্যে, তখন যে পক্ষটা দুর্বল সে কিন্তু প্রচলিত পথে না হেঁটে অন্যরকম কৌশল নেয়। ইরানের ক্ষেত্রে কিন্তু ঠিক এটাই ঘটেছে। তারা জানে সরাসরি সামরিক শক্তিতে তারা ইসরায়েল বা আমেরিকার সমকক্ষ নয়। তাই তারা কি করে? তারা হিজবুল্লাহ হুথিদের মতো প্রক্সি গ্রুপ বা ছায়া শক্তি ব্যবহার করে। এদেরকে দিয়েই তারা নিজেদের প্রভাব ধরে রাখে আর প্রতিশোধের হুমকি দেয়। এটাই তাদের ডিটারেন্সের খেলা। তাহলে আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, ইরানের হাতে যদি এই প্রক্সি শক্তির মতো অস্ত্র থেকেও থাকে, তাহলে সেটা কাজ করল না কেন? কেন ইসরায়েল সেই হুমকিকে পাত্তা না দিয়ে পাল্টা আক্রমণ করে বসল? এখানে বিশ্লেষকরা মূলত দুটো বড় কারণের দিকে আঙুল তুলছেন। ১. বিশ্বাসযোগ্যতার অভাব, আর ২. প্রযুক্তিগত আধিপত্য। চলুন এই দুটো পয়েন্ট একটু সহজ করে বোঝার চেষ্টা করি। প্রথম কারণটা হল বিশ্বাসযোগ্যতার অভাব বা ক্রেডিবিলিটি গ্যাপ। দেখুন, একটা হুমকি কিন্তু তখনই শক্তিশালী হয় যখন অপর পক্ষ বিশ্বাস করে যে হুমকিটা সত্যি সত্যি কাজে পরিণত করা হবে। ইরানের সমস্যাটা হয়েছে এখানেই। তারা মুখে ভয়াবহ প্রতিশোধের কথা বারবার বললেও অতীতে অনেকবার দেখা গেছে তাদের বড় বড় কমান্ডারদের উপর হামলার পরেও তাদের প্রতিক্রিয়া ছিল খুবই সীমিত। ফলে ইসরায়েলের কাছে ইরানের এই হুমকিগুলো ধীরে ধীরে ফাঁকা আওয়াজ বলে মনে হতে শুরু করে। আর দ্বিতীয় কারণটা, যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রযুক্তি। ইসরায়েলের হাতে আছে আয়রন ডোম, অ্যারো সিস্টেমের মতো পৃথিবীর অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম। এই প্রযুক্তিগুলো ইরানের পাঠানো প্রায় সব ড্রোন আর মিসাইলকে আকাশেই ধ্বংস করে দিতে পারে। এখন ভাবুন তো, আপনার প্রতিপক্ষ যদি জানে যে আপনার হামলা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তাদের কাছে একটা দুর্ভেদ্য প্রযুক্তিগত ঢাল আছে, তাহলে কি তারা আপনার হুমকিকে আর ভয় পাবে? পাবে না। প্রযুক্তি এখানে পুরো খেলার নিয়মটাই পাল্টে দিয়েছে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কোন সিদ্ধান্তে আসতে পারি? ভবিষ্যতের জন্য এটা আমাদের কি ইঙ্গিত দিচ্ছে? আমরা আসলে এমন একটা নতুন যুগে ঢুকে পড়েছি যেখানে যুদ্ধের পুরনো নিয়মগুলো আর খাটছে না। একদিকে প্রক্সি যুদ্ধ, আরেকদিকে অত্যাধুনিক প্রযুক্তি। এই দুইয়ের কারণে ডিটারেন্সের মতো ক্লাসিক্যাল তত্ত্বগুলো এখন মারাত্মক চ্যালেঞ্জের মুখে। তাই শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সামনে থেকেই যাচ্ছে। এই যে নতুন এক অপ্রতিসম বিশ্ব, যেখানে প্রযুক্তির জোরে কোনো এক পক্ষ অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে, সেখানে কি শুধুমাত্র প্রতিশোধের ভয় দেখানোর পুরনো কৌশল দিয়ে আর শান্তি ধরে রাখা সম্ভব? নাকি বিশ্বকে এখন শান্তি রক্ষার জন্য নতুন কোনো পথের কথা ভাবতে হবে? প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রইল।